নিউতে যে A4 সাইজের একটা আর্টবোর্ড নিতে পারো এখান থেকে। এই যে A4 সাইজ, তো আমরা সেটাকে আমরা ভার্টিক্যাল নিব না, হরাইজন্টাল নিব। ঠিক আছে, মানে ল্যান্ডস্কেপ সাইজ ইসে কি বল ওরিয়েন্টেশনে নিব ল্যান্ডস্কেপ। সো নিলাম, এখন আমি ক্রিয়েট দিয়ে দিব। আমরা সব খুব সহজে আমরা এই বিষয়টা শিখব। সো আমরা একটা ফাইল ক্রিয়েট করলাম। এই ফাইলটা হলো তোমার, এই আর্টবোর্ডটা হলো তোমার A4 সাইজ। ডাবল ক্লিক করে আমরা এই যে আর্টবোর্ডে ডাবল ক্লিক করেও সেটা চেক করে নিতে পারবো। তবে এইখানে যেটা আছে, যেটা পয়েন্টে আছে, তাই না? দেখো যে পয়েন্ট, পয়েন্ট একটা ইউনিট, হ্যাঁ, মাপের একটা ইউনিট। সো আমরা পয়েন্টে চাই না, আমরা সাধারণত ফেমিলার কিসের সাথে, আমরা ফেমিলার হলো ইঞ্চি, সেন্টিমিটার এগুলোর সাথে, তাই না? এটা দিয়ে কাজ করলে আমরা আইডিয়া করতে পারি এটা আসলে 1 ইঞ্চি সমান সমান কতটুকু, 10 ইঞ্চি সমান সমান কতটুকু হইতে পারে। এই আইডিয়াটা আমাদের যত ক্লিয়ার থাকে, পয়েন্ট পিক্সেলে এগুলা এত ক্লিয়ার না। পিক্সেল আস্তে আস্তে তোমরা পিক্সেলটাও ক্লিয়ার হয়ে যাবা, বাট পয়েন্ট আর পিক্সেলের কিন্তু সাইজ সমানই। তো আপাতত আমরা প্রিন্টের জন্য, প্রিন্টের ব্যাপারে কোনো একটা যদি আমি প্রিন্টের ডিজাইন করি, তাহলে আমরা ইঞ্চি অথবা সেন্টিমিটারে করব। ঠিক আছে, তো আমরা ইঞ্চিতে করব, সেই জন্য আমাদের এখন ইঞ্চিতে কনভার্ট করতে হবে। আমাদের যে ইউনিটটা আছে সেই ইউনিটটা আমরা ইঞ্চিতে চেঞ্জ করে নিব। কিভাবে চেঞ্জ করব? দুইটা ওয়ে আছে, একটা শর্টকাট ওয়ে আছে, আর একটা একটু ভিতর থেকে, মানে সফটওয়্যারের ভিতরে যে চেঞ্জ করতে হয়। সো আমি দুইটাই দেখাচ্ছি, তোমরা দুইটার যে কোনো একটা ফলো করতে পারো। প্রথম আমি দেখাই যে সফটওয়্যারের ভিতর থেকে কেমনি করবা। সেটা হলো প্রেফারেন্সে যেতে হবে সফটওয়্যারে, বুঝছো? প্রেফারেন্সে যে চেঞ্জ করে নিবা। তোমার এই যে এডিটে যে একদম নিচে প্রেফারেন্স আছে, এই প্রেফারেন্সে যে তোমার ইউনিটস আছে, ইউনিটটা যদি দাও, তাহলে ইউনিটটা এইখান থেকে জেনারেল আছে, জেনারেলটা চেঞ্জ করে যদি ইঞ্চিতে দাও, তাহলে ইঞ্চি হয়ে যাবে। বা যে যা কিছু দাও, ফিট আছে, ইয়ার্ড আছে, মিলিমিটার আছে, সেন্টিমিটার আছে, মিটার আছে, পিক্সেল আছে, অনেকগুলা যা যা দরকার সবগুলোই আছে। সো এইখান থেকে যদি তুমি যেটা চেঞ্জ করে দিয়ে ওকে দিবা, সেটাই হবে। সো আমরা এখান থেকে এখন এটা দেখে নিলাম এটা কোথা দিয়ে করা যায়, বাট এখান থেকেও করতে পারো। আমি এটা এখন করলাম না, আমরা যেহেতু আর একটা দেখবো তাই ওইখানে এসে চেঞ্জ করে নিব। সেটা হলো, আর একটা ওয়ে হলো কন্ট্রোল আর দিবা। কন্ট্রোল আর দিলে যে জিনিসটা হবে, রুলার নামে একটা দুই সাইডে রুলার চলে আসবে। দুই সাইড মানে উপর দিকে আর বাদ দিকে, ঠিক আছে, রুলার চলে আসবে। স্যার, হ্যাঁ, আপনার সাউন্ডটা মেবি রেকর্ড হচ্ছে না, আপনার স্পিকার অফ। আমার কথা কি শোনা যাচ্ছে না? স্যার শোনা যাচ্ছে, বাট রেকর্ডে মানে আপনার সাউন্ড রেকর্ড হবে না, ওই যে সাউন্ড অফ করা। হ্যাঁ ও, যে ঠিক আছে, ওকে। তাহলে আমাকে একটু আগে থেকে আগে বলি, খুব একটা বেশি আমরা যাই নাই, আমরা জাস্ট প্রেফারেন্স থেকে কিভাবে চেঞ্জ করতে হয় সেটা আমরা দেখে নিলাম। এখন আমরা দেখব যে কিভাবে আরো শর্টকাট ওয়েতে কিভাবে চেঞ্জ করা যায় ইউনিটটা। তাহলে যেটা হবে যে কন্ট্রোল আর দিব, কন্ট্রোল আর, তুমি কিবোর্ড থেকে কন্ট্রোল আর প্রেস করলে দেখবা অটোমেটিক আমাদের ইয়ে চলে আসবে স্ক্রিনে, দুই সাইডে রুলার চলে আসছে, স্কেল চলে আসছে, তাই না? হরাইজন্টাল স্কেল আর ভার্টিক্যাল স্কেল দুইটাই দুই সাইডেই চলে আসছে। সো আমরা এখন এই স্কেলটা চলে আসছে, এখন আমি এই স্কেল থেকেই চেঞ্জ করতে পারবো। স্কেলটা কিসে আছে দেখো, স্কেলটা আছে পয়েন্টে। আমি রাইট ক্লিক যখন স্কেলের উপরে, যে এই সাইডেও করতে পারো, ওই সাইডেও করতে পারো, যে কোনো জায়গায় স্কেলের যে কোনো জায়গায় তুমি রাইট ক্লিক করলেই ওটা কোন ইউনিটে আছে সেটা তুমি দেখতে পাবে। পয়েন্ট আছে, তুমি চেঞ্জ করে ইঞ্চিতে দাও, ইঞ্চি হয়ে যাবে। ঠিক আছে, ইঞ্চি হয়ে গেল। তো এখন আমরা এই যে ইঞ্চি হয়ে গেছে, এখন থেকে যা কিছু করব ইঞ্চি মাপেই পাবো। তাহলে রেক্টেঙ্গেল দিব এখন একটা। তো রেক্টেঙ্গেল কিভাবে দেবো, এখান থেকে রেক্টেঙ্গেলটা সিলেক্ট করবা। সিলেক্ট করার পরে আমাদের কতটুকু রেক্টেঙ্গেল দরকার, তুমি আমাদের অ্যাকচুয়ালি আমরা পুরা এই আর্টবোর্ডটা এক কর্নার থেকে আর এক কর্নার পর্যন্ত এইভাবে রেক্টেঙ্গেলটা বানাইতে পারি। অনেক সময় এটা একটু ছোট বড় হয়ে যেতে পারে তোমাদের ক্ষেত্রে, হ্যাঁ। সো এইটাকে আমরা ছোট বড় যদি না চাই যে একদমই এটা সমান হবে, সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা আমরা মাপ দিয়ে করব। সো মাপটা আগে জানি আমরা যে এটা আসলে একটা A4 সাইজটা কতটুকু সাইজ, সেটাকে জানতে হলে আমাদেরকে যাইতে হবে
আচ্ছা, কেউ একজন মনে হয় আসছে, দেখো এটা কি পারতেছো তুমি ইয়ে করতে? এই শিহাব, হ্যাঁ শিহাব, তুমি কি পারছো? ওকে, ওকে দেখি, তার মানে কি তোমারটা হয় নাই নাকি? আচ্ছা, ও আচ্ছা দেখি তো এটা, কো এড কো অ্যানোটেটর, অ্যানোটেটর তো দিলে মনে হয় হবে না। তাহলে কি, এটা কোথা থেকে করা যাবে? এখান থেকেই তো গতকালকে করলাম। এনিওয়ে, যে কেউ যদি আসে আমি নিজেই করে নিব না, হ্যাঁ। অল মেট্রোস এড পিপল, মনে হয় সবাই আসে, কেউ এসে নাই। অ্যাডমিট, ওকে। সো এখন আমরা যেটা করব, যে এখানে রেকর্ডিং এর এই জায়গাটা ফিক্স হয়ে থাকে, তো এটাকে তো আমি সরাইতে পারতেছি না, যার জন্য ওই জায়গাটাই আসে হলো আহ, ইয়ে, এই যে নোটিফিকেশনটা ওই জায়গায় আসে। এনিওয়ে, তাহলে আমরা এটাকে কিভাবে বানাবো, এটা কতটুকু সাইজ, এ4 সাইজটা কত সাইজ, কত ইঞ্চিতে এ4 সাইজ হয়, সেটা আমরা কিভাবে পাবো? আমরা এই যে আর্টবোর্ডটা, যেহেতু আর্টবোর্ড দিয়ে বানাইছি, ডাবল ক্লিক করি আর্টবোর্ড, আর্টবোর্ডে ডাবল ক্লিক করলেই মাপটা দেখে নিতে পারবো। দেখো উইতে আছে কত, 11.6929, মানে ফ্র্যাকশন আছে, তাই না? তো এটা আমি কপি করে নিই, মুখস্থ করার তো দরকার নেই, একটা মুখস্থ রাখি শুধু। উইথটা আমি কপি করে নিলাম, আর হাইটটা, দুইটা তো একসাথে কপি করতে পারতেছি না, হ্যাঁ, তাই উইথটাকে কপি করলাম, আর হাইটটাকে শুধু মুখস্থ করে নিলাম, 8.2677, ঠিক আছে, 8.2677, এটা মনে থাকলেই হবে। সো আমি একটা রেক্ট্যাঙ্গেল আঁকবো, সেটার উইথটা দিব উপরেরটা, তাহলে 8.2677, এটাই মুখস্থ করলে রাখলেই হবে। সো আমি ওকে দিলাম। দেখো এখন আমার যে রেক্ট্যাঙ্গেলটা আমি পাইলাম, এই রেক্ট্যাঙ্গেলটা কিন্তু আমি একটু কালার দিয়ে দিই, এটা কিন্তু আর ইয়ে না, রেক্ট্যাঙ্গেল, এটা কোনো এটা কিন্তু মানে আর্টবোর্ড না, এটা রেক্ট্যাঙ্গেল বানাইলাম, এই রেক্ট্যাঙ্গেলটা কিন্তু আর্টবোর্ডের সমান। সো আর্টবোর্ডটা যদি আমি চাই যে ওকে আর্টবোর্ডের একদম সেন্টারে আমি এই রেক্ট্যাঙ্গেলটা আনতে চাই, সেক্ষেত্রে আমরা একটু কমান্ডগুলো শিখে নেই, ঠিক আছে? তো কিভাবে করব, একটা রেক্ট্যাঙ্গেল আমি যে কোনো জায়গায় বানাইতে পারি, যে কোনো জায়গায় বানাইলাম, এখন এটা সেন্টার করতে চাই, সো রেক্ট্যাঙ্গেলের উপরে ক্লিক করবা, এই রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করো, করার পরে এইখানে দেখো, এইখানে এই যে উপরের দিকে, হ্যাঁ, অ্যালাইন টু আর্টবোর্ড, এটা থাকতে হবে, হ্যাঁ, অ্যালাইন টু আর্টবোর্ড দেওয়া থাকলে তখন তুমি দেখো এখানে সেন্টার করো, সেন্টার হয়ে যাবে। আবার এখান থেকে ভার্টিক্যাল সেন্টার করো, একটা হরাইজন্টাল সেন্টার করলাম, আর একটা ভার্টিক্যাল, আরেকবার ভার্টিক্যাল সেন্টার করলাম, একদম সোজা বসে গেছে সেন্টার, তার মানে এখন কিন্তু আর্টবোর্ড বরাবর, ক্লিয়ার? সো আমরা এভাবে কোনো একটা জিনিসকে অ্যালাইন করে দিতে পারি, হ্যাঁ। আর আমি এখানে অবশ্যই এটা মনে রাখতে হবে যে আমি কি অ্যালাইন করতেছি, এখানে আর্টবোর্ডকে অ্যালাইন করতেছি, আর্টবোর্ডকে ধরে অ্যালাইন করতেছি। যদি আমি কোনো একটা এলিমেন্টকে ধরে, এখানে ডিজাইন এলিমেন্টকে ধরে অ্যালাইন করতে চাইতাম, তাহলে সেটা আবার এখান থেকে আমাকে চেঞ্জ করে দিতে হতো, হ্যাঁ। তো আপাতত আমরা, আমাদের তো আর কোনো এলিমেন্ট নাই, শুধু একটা ইয়ে, এই রেক্ট্যাঙ্গেল, আর একটা হলো তোমার আর্টবোর্ড। সো এই জন্য অন্যগুলা শো করে নেই, আন্ডু করে আমরা মাঝখানে নিয়ে আসলাম। আচ্ছা, এইবার আমরা কি করব জানো, এটা কিন্তু আরেকটা বিষয়, আমরা কিন্তু চাইলে আর্টবোর্ডটা আর একটু বড় করতে পারতাম, আর্টবোর্ড কিন্তু বিষয় না, বিষয় হলো আমি যে সাইজটা নিছি রেক্ট্যাঙ্গেল, এটাই হলো আমার মেইন সাইজ, এটা মনে রাখতে হবে। আচ্ছা, এখন আমি এই যে রেক্ট্যাঙ্গেলটা নিলাম, এটাকে আমি ট্রাইফোল্ড করলে তিনটা ভাগ করতে হবে, রাইট? তো তিনটা ভাগ করব কিভাবে, এবার আমরা একটু শিখি যে কি তিনটা কোথা থেকে ভাগ করব। এটাকে সিলেক্ট করবা, করার পরে আমরা এটাকে তিনটা সমান ভাগে ভাগ করবো, এটা অটোমেশনে চলে যাব, তাই না? অটোমেশন মানে অটোমেটিক তিনটা ভাগ হয়ে যাবে। এটা
কিভাবে যাবো, যাও অবজেক্টে যাব, যেহেতু এটা একটা অবজেক্ট, অবজেক্ট থেকে পাতে যাব। হ্যাঁ, অবজেক্ট পাথ, অফসেট পাথ, না, অবজেক্ট পাথ, তারপরে স্প্লিট ইনটু, ঠিক আছে, স্প্লিট ইনটু গ্রিড, এখানে যাব। এখান থেকে আমরা দেখো এখানে একটা উইন্ডো আসছে একটা, এখানে আমরা মানগুলা দিয়ে দিব, ঠিক আছে। এই রোতে আমরা কিছুই করব না, যা আছে তাই। কলামে যেহেতু আমরা এখানে 3টা কলাম চাই, তাই না, 3 ভাগে ভাগ হবে না, তার মানে 3টা কলাম, 3টা কলাম হলে এখানে 1-এর জায়গায় 3 দিয়ে দিব। দিয়ে আমরা একটু প্রিভিউ করে দেখেও নিতে পারি, আমি জানি এটা হবে, তারপরে তোমাদের জন্য তোমরা এটা দেখে নিও যে কয়টা ভাগ হয়েছে। তো প্রিভিউ করলে তুমি কিন্তু দেখতে পাবো, ওকে প্রিভিউতে 3টা ভাগ দেখা যাচ্ছে, তো ওকে দিয়ে দিব। সো আমাদের এই যে 3টা ভাগ কিন্তু হয়ে গেছে, দেখো 3টা ভাগ কিন্তু একদম হয়ে গেছে, তাই না। সো আমাদের, আমরা আন্ডু দিয়ে আবার জায়গা, আমি তোমাদের দেখানোর জন্য একটু সরাই দেখাইলাম, আন্ডু দিয়ে আমরা আবার জায়গায় আনলাম। ওকে, এখন কি করতে হবে, আমাকে কিন্তু কোশ্চেন করবে না বুঝলে কেউ, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা চাই এই যে 3টা ভাগ হইছে, এখন আমাদের নেক্সট কাজ হলো আমাদের এই এক একটা পেজ, তাই না, এক একটা ভাগ মানে এক একটা পেজ, ফোল্ডার ফোল্ড করব, তো তাহলে এক একটা সাইড মানে এক একটা পেজ হিসাবে আমরা এটাকে ট্রিট করব। সো আমরা যখন কোনো জায়গায় ডিজাইন করি তাহলে চারিদিকে বর্ডার রাখি না, যে কোনো জিনিসের বর্ডার রাখলে সুন্দর লাগবে, বর্ডার রাখতেই হবে, কারণ আমার টেক্সট আমার ওই বর্ডারের বাইরে যাইতে পারবে না। কারণ টেক্সট যদি আমি একদম সাইডে যাই তাহলে কাটিং, যে কোনো জিনিস প্রিন্টের জন্য আমরা ডিজাইন করলে সেটা কিন্তু কাট করতে হয়, চারিদিকে কাটিং করে শেপে আনতে হয়। সো ওই সব ওই কাট করতে যে কিন্তু টেক্সট কাটা পড়তে পারে, তো টেক্সট কাটা পড়লে কিন্তু ডিজাইন ওই ব্রোশিয়ারের আর কোনো মূল্য থাকবে না। সো আমরা এই জন্য সাইডে একটা বর্ডার দিব ভিতরের দিকে। সো এই বর্ডারটা আমরা দিব কিভাবে, 3টাকে একসাথে ধরলাম, মানে এই যে 3টাকে সিলেক্ট করব কিভাবে, আমরা সিলেকশন টুলটা দিয়ে একদম ড্র্যাগ করে এই সাইড থেকে একদম এই মাথা পর্যন্ত সিলেক্ট টেনে, দেখো 3টাই সিলেক্ট হয়েছে। সো আমরা এই সিলেকশনটায় আসবো, আসার পরে মনে রাখতে হবে আবার সেই আমরা কোথায় কাজ করতেছি, অবজেক্ট নিয়ে কাজ করতেছি, পাথ, তাই না, মানে রেক্ট্যাঙ্গেল। তাহলে আমাদের এইটাকে এডিট করতে হলে কোথায় যেতে হবে, সেই অবজেক্টে যেতে হবে, অবজেক্ট থেকে সোজা চলে আসবো আমরা পাথে, তারপরে দেখো অফসেট পাথ দিব, মানে পাথ আমরা অফসেট করব, আমরা হয় বাড়াবো না হয় কমাবো। অ্যাকচুয়ালি আমরা এখানে কমাবো ভিতরের দিকে, কারণ আমার সাইজ তো এটা, সাইজের ভিতরে যা কিছু করতে হবে ভিতরের দিকে। সো আমরা এটাকে অফসেট করার পরে একটা অফসেট পাথের জন্য যে কমান্ড বক্সটা আসবে সেটার মধ্যে আমরা এখানে লিখে দিলেই অফসেট হবে। সো এইটাকে আমরা কি করব, ভিতরের দিকে দিলে মনে রাখতে হবে মাইনাস করতে হবে, আর বাইরের দিকে বাড়াইলে প্লাস। প্লাস তো আর দেওয়া লাগে না, হ্যাঁ, কিন্তু মাইনাসটা দিতে হবে। তাহলে মাইনাস কত ইঞ্চি আমরা ভিতরে, আমরা যেহেতু ইউনিট হলো ইঞ্চিতে, তাই না, আমরা তো ইঞ্চিতে কনভার্ট করে নিছিলাম। সো ইঞ্চিতে হলে কত ইঞ্চি আমরা ভিতরের দিকে দিব, এটা যদি ছোট একটা জিনিস তাই আমরা এখানে 0.35 দিলাম, 0.35 ইঞ্চি, অনেক ছোট। সো আমরা একটু প্রিভিউ দিয়ে দেখে নেই যে জিনিসটা কি দাঁড়াইলো। সো আমরা প্রিভিউ দিলেই দেখা যাবে যে চারিদিকে এই সবগুলো দেখো চারিদিকে একটা বর্ডার ক্রিয়েট হয়েছে। সো আমরা বুঝে নিলাম যে ওকে এটা ঠিক আছে। তার মানে একটু মনে রাখতে হবে এই ক্ষেত্রে আমরা 0.35 দিছি ইঞ্চি, 0.35 ইঞ্চি। সো তারপরে আমরা ওকে দিলাম, ওকে দিলাম, দেখো এখন কিন্তু অলরেডি হয়ে গেছে, তাই না। তো এই স্টেপ পর্যন্ত আমাদের হয়ে গেছে। এখন আমরা এইবার আমি যে প্রিন্ট রেডির জন্য যে কাজটা করতে হয় সেই কাজটা এখনই আমি করে রাখলে যে সুবিধাটা হবে সেটা হলো, আমি যদি কপি করি এই পেজটা, আমাকে তো একটা সাইট করা হয়েছে, তাই না, একটা একটা সাইট, আমাকে তো যে কোনো এই ধরনের কি বলে ফোল্ডার বানাইতে হলে 2টা সাইট করতে হবে, তার মানে 2টা পেজ বানাইতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হলো, আমরা কাটিং মার্ক তারপরে ক্রিজিং মার্ক এগুলো আগেই দিয়ে রাখলে কি সুবিধা হবে, আমি যখন কপি করবো এগুলো সহ কপি হয়ে যাবে। সো আমার আর 2বার করে কাটিং মার্ক ক্রিজিং মার্ক দেওয়ার দরকার হবে না, ঠিক আছে।
তো এটাও করতে পারি, আবার পরেও আমরা আসলে পরেও করতে পারি, সেই ক্ষেত্রেও একটা ওয়ে আছে, হ্যাঁ, যে আমরা এইটাকে কপি করে ঠিক জায়গা মতো আবার বসাইতে পারবো। সো সব থেকে সেফ ওয়ে হলো আমরা কাটিং মার্ক যদি এখনই বসায় দিই, ঠিক আছে। সো আমরা একটু এটা বানানোর পরে আমরা আসলে স্কেলিটনটা, হ্যাঁ, আমরা এইখান থেকেই দাঁড় করায় নিব। স্কেলিটনটার 50% দাঁড়ায় গেছে, হ্যাঁ, বুঝছো। এখন আমরা কাটিং মার্কটা দিলে সেটাও একটা স্কেলিটন দাঁড়ায় যাবে। সো তাহলে আর প্রিন্ট নিয়ে আর চিন্তা থাকবে না, আগেই প্রিন্টের ব্যাপারটা আমরা করে ফেলবো। সো সেই ক্ষেত্রে আমাদের এটার কাটিং মার্ক দিবে। সো আবার সেই সবটা ধরবাই ভাবে কিভাবে, ওই যে সিলেকশন টুল দিয়ে ক্লিক ক্লিক করে টেনে ড্র্যাগ করে এই পুরাটা ধরে নিলাম। ধরার পরে এখন কাটিং মার্ক দিব। সো সো কিভাবে দিব দেখো, তোমরা কিন্তু কিছু বলতেছো না, বুঝলে বলবা আর না বুঝলেও বলবা। আমি ফাস্ট বলতেছি কিনা, যে তোমরা ধরতে পারতেছো না এটাও কিন্তু বলবা, হ্যাঁ। তো মানে তোমরা এখন যা শিখবা ওইটা বেশি কাজে লাগবে দেন তোমরা ভিডিও রেকর্ডিং করে পরে দেখবা তার থেকে, হ্যাঁ। কারণ তখন তো তুমি আর কাউকে কোশ্চেন করতে পাবা না, আমার কাছেই আসতে হবে। তো সেই জন্য কোশ্চেন করার যা এখনই করে নিবা, ঠিক আছে। তো আমরা এভাবে ড্র্যাগ করে পুরাটা ধরলাম। ধরার পরে আবার সেই অবজেক্টে যেতে হবে, যেহেতু পুরো বিষয়টা অবজেক্ট নিয়ে কাজ করা। সো আমরা অবজেক্টে যাব। অবজেক্ট থেকে এইবার আমরা কি করব, ক্রিয়েট ট্রিম মার্কস। দেখো, ক্রিয়েট ট্রিম মার্কস এটা দিব। সো অবজেক্ট, তারপর ক্রিয়েট ট্রিম মার্কস দিলে পরে দেখো অলরেডি কাটিং মার্ক বসে গেছে। দেখো আমি একটু জুম করি, যে কাটিং মার্ক বসে গেছে, হ্যাঁ। এখন কাটিং মার্কটা কোথায় বসছে, আউটসাইড, উইশের আউটসাইডে না, এই যে কি বলে আমাদের যে আর্টবোর্ড আছে, আর্টবোর্ডের বাইরে বসছে, দূরেই বসে কিন্তু বেশি একটু দূরে হয়ে গেছে। আমরা এটাকে কাছে নিয়ে আসব এবং এই কাটিং মার্কটা একটু বড় বড় মার্ক হয়েছে, এই মার্ক গুলাকেও ছোট করতে হবে। এটা একটা টেকনিক আছে, সেই টেকনিকটা তোমাদেরকে শিখাবো। যে এটা তো অনেক বড় বড় হয়েছে দেখছো, তার মানে আমি যদি এখন কোনো প্রিন্ট দেই তাহলে এত বড় এক্সট্রা পেজ সাইডের, দেখো এই যে এক্সট্রা পেজটা কিন্তু এইটুকু জায়গা বাদ যাবে। এই যে এখান থেকে এটুকু জায়গা কিন্তু বাদ যাবে, তার মানে অনেকটা স্পেস আমাদের নষ্ট হবে। প্রিন্টের জন্য কাগজ নষ্ট হবে, প্লাস প্লেট তৈরি হবে যে প্রিন্ট করার জন্য, সেই প্লেটেও কিন্তু এত বড় করতে হবে। তো সেইটাকে যাতে আমরা মিনিমাইজ করতে পারি তার জন্য আমাদেরকে কিন্তু একটু ছোট করে দিতে হবে কাটিং মার্কটা। কিভাবে ছোট করবে, এবং কাছেও দিতে নিয়ে আসতে হবে কাছে, হ্যাঁ। সো আমরা যেটা করব, আমরা এখানে কার্সারের ইউনিটটা চেঞ্জ করে নিব। কার্সারের ইউনিট মানে, হ্যাঁ, কাটিং মার্কটা আমরা দূরে থেকে কাছে করতে হবে, এবং ছোট করলেও অসুবিধা নেই। ছোট করলে সেটা কেন করব, কারণ আমাদের স্পেসটা একটু বেঁচে যাবে। তো সেই জন্য কি করব, আমরা এই যে ডাইরেক্ট সিলেকশন টুল আছে না, এই ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে এই দুইটা এভাবে সিলেক্ট করব। করার পরে দেখি কন্ট্রোল কে দিয়ে আমি এই যে এবার কন্ট্রোল কে দিয়ে আমরা ইউনিটে যাব না, দেখো ইউনিট আছে, ইউনিটে না যেয়ে আমরা শুধু কিবোর্ড ইনক্রিমেন্টটাকে চেঞ্জ করে নিব। 15 পিটি, পিটি দিলে পয়েন্ট, 15 পিটি মানে 15 পিটি দিই, হ্যাঁ, দিলাম, ওকে। 15 পিটি। এখন আমি এই যে এই দুইটা সিলেক্ট করছি না, এইটাকে একবার দিলে দেখো ছোট হয়ে গেছে। এদিক থেকে উপরে থেকে ছোট হয়েছে। আচ্ছা, এইবার আমি আবার কাছেও দিব। এইবার আমি এই পুরাটা ডাইরেক্ট সিলেকশন দিয়ে পুরাটা ধরবো। এর আগে ধরছিলাম শুধু উপরের দুইটা অ্যাঙ্কার পয়েন্ট, এবার আমি পুরা লাইনটাকে এভাবে সিলেক্ট করব। সো ড্র্যাগ করে এইভাবে সিলেক্ট করব দুইটা। এইবার আমি 15 পয়েন্ট আরো নিচে নামাই। সো একবার আমি ছোট করছি 15 পয়েন্ট, আর একবার 15 পয়েন্ট নিচে নামাইছি। সো কাছে চলে আসছে, আবার ছোট হয়েছে, দেখছো এটা কিন্তু ছোট হয়েছে আবার কাছে চলে আসছে। এইভাবে আমি কিন্তু এদিক থেকেও একবার ছোট করব, আর একবার কাছে নিয়ে আবার পুরাটা ধরে একবার কাছে নিয়ে আসবে। এটা তুমি আগে ছোট করতে পারবো, পরেও ছোট করতে। যদি আমি আগে কাছে নিয়ে আসি, যে এইভাবে কাছে নিয়ে আসলাম, এরপরে আমি পরেও ছোট করতে পারি একটু। 15 পয়েন্ট করে কাছে এবং ছোট দুইটাই তোমাদের সুবিধার্থে একটা ইউনিটই আমি ব্যবহার করতেছি, বারবার ইউনিট চেঞ্জ করার দরকার নেই, ওকে।
দেখো আচ্ছা, আমরা কাছের জন্য কি অ্যারো কি ইউজ করা লাগতেছে? হ্যাঁ হ্যাঁ অ্যারো, মানে যেদিকে সরাবা সেই দিকে অ্যারো দিবা, একবার দিবা, একবার দিলেই কিন্তু 15 পয়েন্ট দূরে চলে আসবে, মানে কাছে চলে আসবে। ঠিক আছে, তো এভাবে আমরা অ্যারো প্রেস করে, মানে যখন আমি কাছে নিব তখন কিন্তু পুরাটা সিলেক্ট করতে হবে, যে পুরা ইয়াটা। আচ্ছা আচ্ছা, যদি মনে করো যে সিলেক্ট করতে অসুবিধা হয় পুরাটা, সেই ক্ষেত্রে কিন্তু তুমি এটার নিচে এই যে ডাইরেক্ট সিলেকশন টুল, এইটাকে দিয়ে জাস্ট এইভাবে ধরলেও পুরাটা সিলেক্ট হবে, যে কোনো জায়গা ধরলেই সিলেক্ট হয়ে যাবে পুরাটা। হ্যাঁ, সো সেই ক্ষেত্রে তুমি ডাইরেক্ট সিলেকশন টুলটা দিয়ে সিলেক্ট করে কাছে দূরে নিতে পারবা। কিন্তু ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে কিন্তু তুমি একটা অ্যাঙ্কার পয়েন্ট ধরতে পারবা না। একটা অ্যাঙ্কার পয়েন্ট ধরতে গেলে তোমাকে ওই গ্রুপ সিলেকশন টুল দিয়ে ধরতে পারবা না। সেক্ষেত্রে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে একটা একটা করে এই যে এক সাইডের অ্যাঙ্কার পয়েন্টটা ধরতে পারবা। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু কাজ করো, প্র্যাকটিস করো। আচ্ছা, এইবার আমরা কাছে নিয়ে আসলাম, এবার আরেকটু কাজ বাকি আছে। তো কাছে তো নিয়ে আসলাম, ওকে, আমার কিন্তু কাটিং মার্ক বসানো হয়েছে। এইবার আমার ক্রিজ মার্ক, এখানে যে এখানে একটা ভাঁজ হবে, এখানে একটা ভাঁজ হবে, এখানে তো আমরা এখন তো আমরা লাইন দিয়ে দেখতে পাচ্ছি যে কোথায় এক একটা আলাদা আলাদা, তাই না, দেখতে পাচ্ছি না এটা, কিন্তু প্রিন্টে তো এই লাইনগুলো থাকবে না মাঝখানে, তাই না, তাই তো বাজে লাগবে। প্রিন্টে কি হবে, এখানে ক্রিজ হওয়ার জন্য আমাকে বাইরে কাটিং মার্কের মতো একটা লাইন দিয়ে দিতে হবে, মার্ক দিয়ে দিতে হবে। হ্যাঁ, মার্ক। সো এই মার্কটা কি দিয়ে দিব, এটাকে বলে ক্রিজ মার্ক। এটা যেমন কাটিং মার্ক, কোনার গুলা হলো কাটিং মার্ক, আর মাঝখানের যে দুই লাইন হবে সেগুলো হবে ক্রিজ মার্ক। এই ক্রিজ মার্কটা আমি চাইলে কিন্তু এখান থেকে এই এই ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে এখানে ক্লিক করে ধরে টাইম না এভাবে একটা একটা করে আইনা বসাইতে পারি, এভাবেও বসাইতে পারি। এই যে হ্যাঁ, নিচেরটা ধরেও কিন্তু একই রকম বসাইতে হবে। হ্যাঁ, এই যে এইভাবে একটা দিলাম, পরেরটাও সেম দূরত্বে যদি চাই তাহলে একবার বসানোর পরে জাস্ট কন্ট্রোল ডি দিবা, কন্ট্রোল ডি দিলে অটোমেটিক এখানে সেম দূরত্বে বসে যাবে। এইটা একটা ওয়ে। আরেকটা ওয়ে তোমাদেরকে দেখাই, আনডু করে আমি সেটা, আমি সাধারণত ওই ওয়েটাই কাজ করি, এটা আমার আবিষ্কার। সো আমি যেটা করি সেটা হলো, এইখানে দেখো তোমাদের আর একটা টুলও সাথে সাথে শেখানো হয়ে যাচ্ছে, ব্লেন্ড টুলটা দিয়ে আমি করি। হ্যাঁ, ব্লেন্ড টুল, এই যে ব্লেন্ড টুল, এটাকে বলে ব্লেন্ড টুল। তোমরা যে এই টুলটা এখনো দেখো নাই, এই টুলটা আমি এই কাজটাও দেখাবো, আবার এই টুলটা দিয়ে আরো অন্যান্য মজার মজার কাজ করা যায়। হ্যাঁ, সো ইফেক্ট দেওয়া যায়, সেটা আমি পরে দেখাবো। আপাতত আমি ব্লেন্ড টুল দিয়া যে কাটিং মার্কটা মাঝখানে ক্রিজ মার্কটা যে বসাবা সেটা আমি বসানোটা দেখাচ্ছি। সো এইটা কি করতে হবে, জাস্ট তুমি দুইটাকে সিলেক্ট করো এইভাবে, এইভাবে তুমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়েও সিলেক্ট করতে পারো। দুইটা মাথা সিলেক্ট করলে, একটা মাথা একটা মাথা সিলেক্ট করলাম, করার পরে মাঝখানে আমি দুইটা বসাইতে চাই, করার পরে এই যে ব্লেন্ড টুলটা দিয়ে এই যে মাথাটার উপরে ক্লিক করবে একবার, আর এই মাথাটার উপরে যায় আর একবার ক্লিক করবা। তুমি যখন কালো হবে তখন ক্লিক করবা, কিন্তু সাদা থাকতে ক্লিক করবা না। দেখো কালো হয়েছে, কালো হওয়া মানে একদম সিলেক্ট হবে। এখন ক্লিক, যে কালো ক্লিক করলাম, দেখো এখন কিন্তু অনেকগুলা লাইন ক্রিয়েট হয়েছে মাঝখানে, তাই না। তো এই যে অনেকগুলা লাইন ক্রিয়েট হয়েছে, এইটাকে আমি অনেকগুলা লাইন চাই না, আমি গুনে গুনে দুইটা লাইন চাই, মাঝখানে একটা দুইটা, এই দুইটা লাইন চাই। সো আমাকে এখানে ব্লেন্ডে ডাবল ক্লিক করতে হবে, যে ব্লেন্ড টুলে, সেখান থেকে স্মুথ কালার না দিয়ে আমাকে যেতে হবে কি স্পেসিফাইড স্টেপস, এইখানে যাওয়ার পরে আমি 2 দিয়ে দিব, মাত্র 2। ঠিক আছে, 2 দিয়ে দিলে ওকে দেয়, ওকে দিলে দেখো অটোমেটিক মাঝখানে লাইনগুলা বসে পড়ছে। সো আমার কিন্তু ঠিক সমান দূরত্বে বসে পড়ছে। তাইলে আমাকে ওই যে কপি করে বসানোর দরকার হবে, কপি করে বসাইতে গেলে একটু এদিক ওদিক সরে যেতে পারে হালকা 1 পিক্সেল। সো সেইটার আর কোনো এই উপায় নাই, যে এইভাবে করলে পারফেক্টলি বসে যাবে। হ্যাঁ, এইবার আমি নিচেরটা আবার করি সেম একই ভাবে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে এইভাবে ড্র্যাগ করে নিচের দুইটা অ্যাঙ্কার পয়েন্ট ধরলাম, ধরার পরে আবার সেই ব্লেন্ড টুলে আসলাম। এইবার একটা অ্যাঙ্কার পয়েন্টে ক্লিক করবো। অ্যাঙ্কার পয়েন্টে কিন্তু আসলে কালো হবে, সাদা থাকা পর্যন্ত ক্লিক করবা না, কালো হইলেই ক্লিক করবা। দেখো কালো হয়েছে, কার্সার ক্লিক করবা। এবার আবার এখানে দিছি কালো হচ্ছে, দেখো কালো হয়েছে, ক্লিক করলাম, আবার সেই অনেকগুলা লাইন হয়েছে। এবার আবার ডাবল ক্লিক করো এটার মধ্যে ব্লেন্ড টুলে, তারপরে স্পেসিফাই দেওয়ার পরে স্টেপস দেওয়ার পরে
তুমি এখানে 2 দিয়ে দিবা। শেষ, আমরা 2 দিয়ে দিলাম। ওকে, দেখো এখন অটোমেটিক ক্রিজ মার্ক হয়ে গেছে। এখন আমি একটু বড় করে দেখি, ক্রিজ মার্ক হয়ে গেছে, তাই না? তাহলে কাটিং মার্ক, ক্রিজ মার্ক দুইটাই দিতে পারলাম। ওকে, এখন আমাদের কি দরকার? এখন কিন্তু আরেকটা কাজ বাকি রয়ে গেছে আউটপুটের জন্য। যে এতক্ষণ যে কাটিং মার্ক, ক্রিজ মার্ক, হ্যাঁ, এই যে জিনিসগুলো দেখাচ্ছি না, এটা কিন্তু আউটপুট রেডির জন্য করা। হ্যাঁ, এটা হলো আউটপুট রেডি। সো আউটপুট রেডির জন্য আর একটা কাজ বাকি রয়েছে। কি কাজ? সেটা হলো আমাদের এই যে ফাইলটা, তো এইটা সাইজ না, এটা হলো মানে পুরা ফিনিশ সাইজ, তাই না? ফিনিশ সাইজ মানে এতটুকুই হবে, কিন্তু আমাকে কাটিং এর জন্য 3 মিলিমিটার করে চারিদিক থেকে বাড়ায় দিতে হবে। এই 3 মিলিমিটার কাইটা ফেলে দিতে হবে। কাইটা ফালালে কি হবে? একটা ফিনিশড একটা সুন্দর ইয়ে বের হবে, পেপার। কিন্তু আমরা যদি না কাটি তাহলে ওই যে একটু পেপারের সাইড গুলা একটু দেখতে বাজে হয়, এটা কাটতেই হবে। এটা হলো প্রিন্টিং এর ল। কাটিং মার্ক দিচ্ছি, কাটিং মার্ক অনুযায়ী কাটবে, এবং সেই কাট কেটে ফেলে দেওয়ার জন্য মিনিমাম একটা সাইজ আমাকে বাড়ায় রাখতে হবে। সেই বাড়তি সাইজটা কি? 3 মিলিমিটার হলো মিনিমাম সাইজ। তো আমি এখন কিভাবে 3 মিলিমিটার, এই যে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এইটার উপরে একটা সিলেক্ট করলাম, ক্লিক করলাম। হ্যাঁ, তুমি চাইলে শিফট ধরে এটাও করতে পারো একসাথে যদি করতে চাও, বা আলাদা আলাদা করলেও করতে চাও। শিফট ধরে তিনটাই করতে পারো। এই যে শিফট ধরলাম, শুধু লাইনের এই যে এটা মনে রাখতে হবে, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে লাইনের উপরে ক্লিক করতে হবে। প্রথম শিফট ধরবা না, জাস্ট ক্লিক করবা। দেখো সিলেক্ট হয়েছে লাইনটা। আবার এবার পরের বার জাস্ট শিফট ধরে ক্লিক করো, আবার শিফট ধরে এটার উপরে ক্লিক করো। তিনটা কিন্তু একসাথে সিলেক্ট হয়েছে। ঠিক লাইনের উপরে ক্লিক করতে এই ক্ষেত্রে। হ্যাঁ, তো ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এইবার আমি 3 মিলিমিটার দূরে সরাইতে চাই, উপর দিকে নিব। তো আমাকে এবার কিন্তু ওই যে 3 মিলিমিটারটা সেট করে দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা কন্ট্রোল কে তে আবার যাব, প্রেফারেন্স। হ্যাঁ, কন্ট্রোল কে দিলে প্রেফারেন্স যাবে। প্রেফারেন্স কিন্তু আমরা এখান থেকেও এডিট থেকেও প্রেফারেন্সে যাইতে পারি, তাই না? আবার কন্ট্রোল কে দিলেও যাবে। সো তখন জেনারেল, আর কন্ট্রোল কে দিলে অটোমেটিক চলে আসবে। কন্ট্রোল কে, দেখো প্রেফারেন্সে জেনারেল চলে আসছে। এখানে আছে 15 পয়েন্ট আমি সেট করছিলাম আগে, মনে আছে? তো আমরা এখন 3 মিলিমিটার লেখা দিব। 3 মিলিমিটারে 3 হ্যাঁ, মিলিমিটার। সো আমি লেখি যেটা দিব সেটাই কিন্তু নিয়ে নিবে। এখানে আর আমাকে ইউনিট পরিবর্তন করতে হবে না, কারণ এখন আমি যেটা লিখে দিয়েছি 3 ও কিন্তু কনভার্ট করে নেবে পয়েন্টে, যে কত পয়েন্ট হবে। সো আমার মাথা ব্যথা নাই। আমি যদি এখানে ফিট লিখে দিতাম 3 ফিট হইতো। আমি যদি এখানে ইঞ্চি দিতাম, আমি সেন্টিমিটার, মিলিমিটার, মানে আমি যা লিখে দিব, লেখার উপরে কোনো কথা নাই, লেখাটাই হবে। ঠিক আছে, এখন আমি লিখে দিলাম 3 মিলিমিটার, ওকে দিলাম। দেখো কন্ট্রোল কে দিয়ে আমি আবার দেখতে পাই 3 মিলিমিটার আসলে 8.5039 হয়। আমি কিন্তু ইলাস্ট্রেটর কিন্তু ম্যাথমেটিক করে ওটা বাইর করে নিজেই সেট করে নিছে, বুঝছো? এখন কি করবে, 3 মিলিমিটার আমি উপরের দিকে নিব, আপ অ্যারোটা একবার দিব। দেখো আপ অ্যারো আমি উপরে দিলাম, 3 মিলিমিটার বেড়ে গেছে, দেখছো? এই যে এখানে তোমরা দেখতে পাবা যে 3 মিলিমিটার, এই যে আর্টবোর্ডের লাইন হলো নিচের টুকু এতটুকু বেড়ে গেছে। সো 3 মিলিমিটার বাড়ছে উপর থেকে। এখন আমি এটাকে এই সাইড থেকেও একইভাবে 3 মিলিমিটার, এইদিকে তো আর একটাই, জাস্ট এটার উপরে লাইনের উপরে ক্লিক করবো, করে একবার দিব এটা। তো নিচের দিকে কিন্তু আবার একবার দেওয়ার পরে কি করতে হবে, শিফট ধরে এই লাইনের উপরে আরেকবার দিতে হবে। হ্যাঁ, দেখো আবার এই লাইনের উপরে আরেকবার দিতে হবে। অবশ্যই ডাইরেক্ট সিলেকশন টুল সিলেক্ট থাকতে হবে, অন্য কোনো টুল না, বা সিলেকশন টুল না। সো আমরা এখন নিচের দিকে নিচের অ্যারোটা একবার দিব। মানে একসাথে যদি তুমি করতে চাও তাহলে শিফট ধরে করতে হবে, আর যদি একটা একটা করে করো তাহলেও সমস্যা নেই। 3 মিলিমিটার তাহলে 3বার ক্লিক করতে হবে, একবার, দুইবার, তিনবার, 3টা পার্ট। আর এদিকে তো একটাই, এটার মধ্যে তার কোনো কথা নেই। একবার এটা আমি রাইট ক্লিক দিব, ডান দিকে সরবে, ডান দিকে হয়ে গেল না? ওকে, এবার দেখো আমরা
এই যে লাইনগুলা দেওয়া আছে না মাঝখানে মাঝখানে এই যে লাইন, এটা কিন্তু আমরা আর চাই না, লাইনগুলা তো দরকার নাই, কারণ আমার এখন এখানে ক্রিজিং মার্ক বসে গেছে, কাটিং মার্ক বসে গেছে, এখন আর কোনো মার্ক আমার লাইনগুলা দেওয়ার দরকার নাই। সো আমি এখান থেকে স্ট্রোকটাকে অমিট করে দিয়ে দেবো। স্ট্রোকটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে কিভাবে সিলেক্ট করলাম, আগে ছিল যে কালার সিলেক্ট, আমি স্ট্রোকের উপরে ক্লিক করলে স্ট্রোকটা উপরের দিকে উঠে আসলো। এখন এখানে লাল রঙের যে লাইনটা আছে এটার উপরে ক্লিক করলে নান হয়ে যাবে। সো নান হয়ে গেল। এখন দেখো তোমরা এই যে নান হয়ে গেল, চারিদিকে কিন্তু আর কোনো স্ট্রোক নাই, দরকারও নাই, কারণ আমার তো আসলে দরকার নাই। কেন, আমি তো জানি যে এখানে তুমি চাইলে কিন্তু এইভাবে তুমি এখানে এটা বরাবর একটা যদি দেখতে চাও যে আসলে আমার লাইনটা কোথায়, মানে বাঘটা কোথায়, তাহলে তুমি কিন্তু এই যে কি নিয়ে আসতে পারো, দেখছো তো এটা কি, এটা হলো গাইডলাইন। আন্ডু করি, গাইডলাইন কোথা থেকে পাবা, গাইডলাইন পাবো আমরা এই যে স্কেল আছে না, স্কেলের উপরে ক্লিক করলে টাইনা নিয়ে আসতে হবে একসাথে, ধরা মানে ছাড়া যাবে না। হ্যাঁ, এই যে টাইনা নিয়ে আসলে ছেড়ে দিলাম, এই যে গাইডলাইন পাইলাম। আবার এটা আর একটা গাইডলাইন, ওখান থেকে আবার দেখো এই যে গাইডলাইন পাইলাম। এখন কিন্তু আমরা দেখতে পাবো যে ওকে গাইডলাইন মানে এটা গাইডলাইন, এটা কিন্তু প্রিন্টে আসবে না, দেখার জন্য অনলি। সেক্ষেত্রে তোমরা ভিউতে যাইয়া গাইডলাইনটা আনলক আছে, আমরা ভিউতে যাই গাইডটাকে গাইডে যাব, গাইডে যাই লক গাইড দিয়ে দিলে এটা লক হয়ে যাবে, এটা আর সরবে না। সো এটা আর ধরা যাবে না, অসুবিধা নেই। এখন এখন দেখো এই পর্যন্ত কিন্তু আমরা যা করলাম, একটা পেজ রেডি করলাম, কিন্তু এখনো আরেকটু কাজ বাকি রয়ে গেছে। আমাদের যে আর্টবোর্ড আছে সেই আর্টবোর্ডটাকেও আমরা একটু বাড়ায় দিব চারিদিকে। হ্যাঁ, দরকার মানে আর্টবোর্ডের সাইজ কিন্তু কোনো ম্যাটার করে না, এখানে ডিজাইনটা করলাম, এই ডিজাইনটার সাইজটাই কিন্তু ম্যাটার করে। হ্যাঁ, তারপরেও এই জন্য এখন আসছে না। ওকে, সো ডিজাইনের সাইজটা ম্যাটার করে, আমরা এখন ডিজাইনের এই যে এখানে আমরা আর্টবোর্ডের সাইজটাকে বাড়াবো। দেখো আর্টবোর্ডের সাইজটা বাড়াইতে গেলে কি করতে হবে, আর্টবোর্ডটাকে ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে এইখানে আমি 0.5 করে বাড়াবো, একটু বেশি বাড়াইলাম 0.5, চারিদিক থেকে সাদা যাতে থাকে, তাই 0.5 করে কিভাবে বাড়াবো, মজা আছে এখানে। এখানে যে আমার হিসাব করা লাগবে না যে 11.6929 এর সাথে 0.5 বাড়াইলে কত হবে, একটা হিসাবের ব্যাপার থাকে না, কারণ 0.5 তো বাড়াচ্ছি, 1 বাড়াইলে নাহলে 11 সাথে 12 পয়েন্ট বাকিটা থাকতো। তো 0.5 বাড়াইলে একটু ঝামেলা না হিসাবের, দরকার নাই কোনো হিসাবে, জাস্ট প্লাস দিবা, শিপ দুইরা যে কিবোর্ডে প্লাস সাইনটা দিয়া 0.5 লিখে দিবা, আবার নিচেও তাই। তার মানে ও কিন্তু হিসাব কইরা ও নিজেই দিয়ে নিয়ে নিবে, ওর উপরে তোমার অঙ্কটা করতে দাও, সমস্যা নেই। শিপ প্লাস প্লাস সাইন দিয়া 0.5। ওকে, এখন কিন্তু আর্টবোর্ড উইথ এবং হাইটে দুই দিক থেকেই 0.5 করে বাইরে যাবে। দেখো দিলাম 0.5 করে বাইরে গেছে, তাই না, দেখো অটোমেটিক। সো আমাদের কিন্তু হিসাবও করা লাগলো না, আমরা মানে ওকে বললাম যে প্লাস দিয়া 0.5 লেখা দিছি, বাস নিয়ে নিছে। হ্যাঁ, এখন এখন আমরা এটার মধ্যে ডিজাইন করতে পারি। তার আগে যদি চাও যে ওকে আমরা এটাকে আমরা ওই পেজটাও বানাইতে চাই, যদি আরেকটা ওই পেজটা বাকি পেজটাকেও যদি আমি করতে চাই, সমস্যা নাই। এখন আমি পেজটাকে রেডি করে ফেলি, এইটা এবং এই সাইড ও ওই সাইড কি হবে, স্কেলিটনটা রেডি হয়ে গেছে। এখন এইটাকে কপি করে ফেলি, দেখো আমরা আর্টবোর্ডটাকে কপি করলে সব কিছু কপি হয়ে যাবে। হ্যাঁ, শুধু আমার মনে হয় যে এই ইয়েটা কপি নাও হইতে পারে, এই গাইডলাইনটা। সো গাইডলাইনটা আমি আনলক করে দিলে মেবি গাইডলাইনও কপি না, গাইডলাইনও কপি হবে না, সেই ক্ষেত্রে গাইডলাইন সহ সিলেক্ট করতে হবে। এইভাবে সিলেক্ট করে তারপরে গাইডলাইন আলাদা হবে, গাইডলাইন দরকারও নেই এখানে। হ্যাঁ, আমরা এটা গাইডলাইন আমাদের দরকার নাই, ফেলে দিই একসাথে। হ্যাঁ, গাইডলাইনটা। সো আমি অর ধরে শিফট আর অর ধরে ক্লিক করলে টেনে টেনে নিলে দেখো সব কিছু এই আর্টবোর্ডের সাথে সাথে সব কপি হয়ে গেছে। সো আমাদের আসলে দুইটা সাইড লাগবে, তাই না, একটা সাইড হলো, আমি তোমাদেরকে একটু এঁকে দেখাই জিনিসটা কি হবে। হ্যাঁ, দেখো আমরা যদি
আচ্ছা ট্রাইপড না, এরকমই তো। হুম, এটাকে যদি আমি অন্যভাবে করি তাহলে এটাকে যদি একটু এরকম দেখায়, মানে ফোল্ড যদি আমি দেখাই তাহলে কি হবে, তিনটা দিকে ফোল্ড হইলো। হ্যাঁ দেখো এরকম না, 1 2 3, এটা হয় ফোল্ড। তো আর আসলে এটা এইভাবে হবে না, জিনিসটা আমি দেখাই এখন। এই আগেরটা যে করছিলাম ওইটাই ঠিক ছিল, কারণ আমাকে তো আসলে ভিতরেরটা ভিতরেরটা বাইরেরটা এইভাবে করতে হবে। এরকম আবার উল্টা দিকে যদি করি তাহলে কি হবে, এটাকে জাস্ট উল্টায় দিলেই চলে যাবে। তাহলে দুইটার দিকে হবে না, দেখো এখানে একটা হলো এটা, সো এটা একটা পেজ, মানে ঠিক আছে। তো এরকম না, একটা এটা ভিতরে সব ইনার, আর এটা হলো কভার আর ব্যাক, সিও হিয়ার প্লাস ব্যাক, ইয়ে সি কে ব্যাক, আর হলো ইনার কভার, আর এই পাশটা ইনার কভার। সো আমরা এটাকে আমরা এই জায়গাগুলোকে আমি লিখে দিতে পারি কেমন, কোনটা কোন দিকে হবে। দেখো এইভাবে যদি আমি দেখাই তাহলে এই দিকটা হবে কভার, এই সাইডটা কভার। হ্যাঁ এটা হবে কভার, আমি দেখাই একটু লাইন দিয়ে অ্যারো দিয়ে, এইটা হবে কভার, সিও ভি ই আর কভার, আর এটা হবে ব্যাক, এটা ঠিক আছে, ব্যাক। আচ্ছা আর এটা হবে ইনার কভার, বুঝছো, এটা আমি এই দিক থেকে এদিক থেকে দিই, আই এন এন টি আর ইউ এটা হলো ইনার কভার। হ্যাঁ আর এবার বুঝতে পারছো, এইটা একটা ট্রাইফোল্ড যদি আমি করি তাহলে যে এটা হলো ব্যাক, এটা কভার, এটা হবে ইনার কভার, আর এটা হবে কি ভিতরে ইনার ওয়ান, এটা কি ইনার ওয়ান পেজ না, ইনার ওয়ান, আর এটা হবে কি ভিতরেরটা ইনার টু, আর এটা হবে ইনার থ্রি। ঠিক আছে, তাহলে আমরা আমাদের কি পাইলাম, এইখানে যদি আমি মনে করি যে এটা যদি আমার এখানে কি হবে, এটা এইটুকু তো বোঝা গেছে যে ড্রয়িং করে যেটা দেখাইছি, একটু বুঝতে পারছো তো তোমরা? জি স্যার। আচ্ছা এইবার আমরা একটু এই নিচেরটার মধ্যে লিখে ফেলাই যে কোনটা ইনার কোনটা ইয়ে, আমরা নিচেরটা লিখা কেন লিখবো জানো, কেন এরকম একটা দামি, তোমাদের ক্ষেত্রে যে করবা ডিজাইন করার সময়, তোমাদের ক্ষেত্রে প্রথমে একটা A4 সাইজের কাগজ তোমরা নিবা, বুঝছো, নিয়ে ওটারে 3টা ফোল্ড বানাবা।
3টা ফোল্ড বানাইলে তারপরে 3 ফোল্ডের কোনটা উপরে উপরে থাকবে কোনটা ব্যাকে থাকবে তখন তুমি পায়ে যাবা। তখন তুমি ওইগুলা কিন্তু লিখে রাখতে হবে কোনটা ফ্রন্ট কোনটা ব্যাক ওইখানেই লিখবা। লাইক এইরকম আমি লিখে ফেলি। হ্যাঁ, যেমন আমি এখানে লিখবো এটা হবে কি, এটা যদি ইয়ে হয় তাহলে কি কভার না, সিও ভিআর তো কি হলো সিও ভিআর কভার। কন্ট্রোল ওয়াই দিলে আর্টওয়ার্ক মোডে চলে যাওয়া যায়। সো এটা হলো কভার। হ্যাঁ, আর এটা হবে কি ব্যাক ওই হিসাবে। হ্যাঁ, ব্যাক। আর এটা হবে এইটা হবে ইনার কভার। হ্যাঁ, ইনার কভার। হ্যাঁ, ইনার কভার। ঠিক আছে, এবার আমি আসি এখানে আসি। এটা কি হবে ইনার ওয়ান, ইনার ওয়ান। এভাবে কিন্তু তোমরা আগে একটা ডামি পেপার ভাঁজ করে এভাবে করে নিবা। কারণ এটা তো মনে করো যে ট্রাইফোল্ড, এই ট্রাইফোল্ড শিখতে পারলে তোমার তোমার 6 ফোল্ড 7 ফোল্ড যতগুলা 8 ফোল্ড যা কিছু টেট্রা পেন্টা হেক্সা যতগুলা তুমি ফোল্ড করো না কেন তখন কিন্তু ঝামেলা হবে না। কারণ বেশি ফোল্ড হয়ে গেলে তোমার জন্য কোনটা ফ্রন্ট হবে কোনটা ব্যাক হবে ঝামেলা হবে। তাই তুমি আগে ওইটাকে একটা ডামি ফোল্ড বানাইয়া হাতের কাছে রাইখা তারপরে তুমি ওইটাকে ডিজাইন করবা, তাহলে বেস্ট হবে, তাহলে ভুল হবে না। হ্যাঁ, কারণ আমি যদি এটা না দেখাতাম তোমরা হয়তো এখান থেকে কভার শুরু করতা। যেহেতু আমাদের একটা অভ্যাসই হলো বাঁ দিক থেকে ডাইনে যাওয়া। সো কভারটা ভুল করে কিন্তু এখান থেকে শুরু করতে পারতা অনেকে। সো আসলে কভারটা হবে এইটা। সো তুমি যদি এটা ওই ভাঁজ কইরা না বানায়া করো তাহলে একটা ভুল হওয়ার সম্ভাবনা থাকে, পেজটা কোনটা কোন জায়গায় যাবে। সো এইভাবে আমরা করে ফেললে কভারটা আমরা পাওয়া যাব। এখন আমরা এইটা জানলাম যে কভার কোনটা, এটা মানে এই সাইডটা কভার, এটা হলো ব্যাক, এটা ইনার কভার, আর এটা হলো ইনার মানে এই যে 1 2 মানে টেক্সট রানিং টেক্সট সাধারণত এই ভিতরের দিকে থাকে। সো এখানে টেক্সট থাকবে। ঠিক আছে, এখন আমি ডিজাইন করার সময় ভিতরে তো ডিজাইন করব, তাইলে আমরা এই জিনিসটাকে ছড়ায়া উপরের দিকে রাখি, জাস্ট কাছাকাছি রাখি যে কোনটা কি যাতে বোঝা যায়। হ্যাঁ, বুঝলাম, রাখলাম। রাখানোর পরে এখন আমাদের চলে আসছে ডিজাইন করার। এখন আমরা ডিজাইন করব। ঠিক আছে, এই পর্যন্ত আমরা একটা সেভ দিয়ে রাখি। হ্যাঁ, আমরা ডেস্কটপে রাখা দিই আপাতত। হ্যাঁ, ট্রাইফোল্ড TRI info LDBRCHURE ব্রোশিয়ার, ট্রাইফোল্ড ব্রোশিয়ার। সময়টা একটু বেশি লাগতেছে কারণ পুরা বিষয়টা বুঝছো, একটু বেশি সময় লাগবে, তোমরা একটু ধৈর্য ধরে দেখো। হ্যাঁ, এই পর্যন্ত কিন্তু একটা ভালো একটা ইয়ে হয়ে গেল, বুঝছো, তোমাদের লার্নিংটা কিন্তু এইটা। এই যে আমি আউটপুট রেডি প্লাস পুরা কাটিং মার্ক কিভাবে বসাবা, প্লাস কি বলে তোমরা ফ্লাশ কাট হলো যে তোমরা যে ওই যে ইনক্রিজ করলাম 3 mm সেটা কিভাবে করবা সবকিছু কিন্তু এইখানে কিন্তু রেডি হয়ে গেছে। এটুকু কিন্তু তোমরা ক্লিয়ার শিখে ফেলছো। হ্যাঁ, এখন আমরা ডিজাইনের ছবি টবি বসাবো, টেক্সট বসাবো, সেই পার্টটা এখন আমরা করব, ডিজাইন পার্ট। আর এতক্ষণ যেটা করলাম এটা হলো স্কেলিটন পার্ট। স্কেলিটন আমরা কঙ্কালটাকে দাঁড় করায় ফেলাইছি আউটপুটের বিষয়গুলাও সহ। ঠিক আছে, এইটুকুর মধ্যে তোমাদের কি কোনো কোশ্চেন আছে আমাকে একটু বলো, তাহলে আমরা ওইভাবে আর একটু হয়তো যদি হয় তাহলে তোমাদেরকে দেখাইতে স্যার পারবো। আমার একটা কোশ্চেন আছে, সেটা হচ্ছে আমি এই জিনিসটা খেয়াল করিনি, ওই আর্টবোর্ড নেওয়ার পরে যে কাটিং মার্ক ফ্রিজিং মার্ক যেটা দিলেন সেটা আবার একটু যদি দেখাতেন জাস্ট ওইটুকু। আর্টবোর্ড কিন্তু নেয়ার পরেই দেইনি এটা। হ্যাঁ, এটাকে জি আমরা স্যার। আরো কিছু কাজ করছি, পুরো বিষয়টা তো তাইলে আবার চলে যেতে হবে কারণ না স্যার, সবকিছু বুঝতে পারছি, জাস্ট ওই কাটিং মার্ক আর ফ্রিজিং মার্কটা কিভাবে দিছেন ওটাই একটু জাস্ট। কাটিং মার্ক কিজিং মার্ক এই যে যে কোনো একটা জিনিসকে যদি তুমি ধরো, এখানে তো আমরা
জাস্ট ইয়ে করছি, যেমন একটা ইয়ে নিলা, এটাকে কাটিং মার্ক বসাইতে চাইলে এটাকে ধরবা, ধরে অবজেক্টে যাবা, অবজেক্ট থেকে এই যে ক্রিয়েট ট্রিম মার্কস, সাথে সাথে কাটিং মার্কটা চলে আসছে, যে ট্রিম মার্ক আসলে ওকে স্যার, ওকে। অবজেক্ট থেকে। এরপরে তোমরা এই যে ছোট করতে হবে, কাছে নিতে হবে, সেগুলা তো ইউনিট চেঞ্জ করে করে আমরা এটা করছি, তাই না? তো জি স্যার। এইখান দিয়ে করতে হবে। আর স্যার কিছু আমার আরেকটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ধরেন আমরা মাঝে মধ্যে যখন কোনো ইমেজ ইলাস্ট্রেটরে যখন কাজ করতে যাই, তো সেই ক্ষেত্রে ইমেজটা যখন গুগল থেকে বা অন্য কোনো শাটারস্টক হোক বা যে কোনো সাইট থেকে নিয়ে আসার পরে যখন আমরা ইমেজটা যখন ইলাস্ট্রেটরে ইনপুট করি, তো সেই ক্ষেত্রে ইমেজটাকে আমাদের ওই এক্সপান্ড করতে হয়। তো এক্সপান্ড করার সময় ওখানে ওই যে 16 কালার, লো লো রেট থাকে, হাই রেট থাকে। এটা তো তোমার একটা আরেকটা জিনিস, সেটা হলো তুমি ভেক্টরে কনভার্ট করতেছো। কেন ভেক্টরে কনভার্ট করতে হবে? সবসময় তো ভেক্টরে কনভার্ট করার দরকার নেই। ওই জিনিসটাই স্যার মাঝে মধ্যে একটু সমস্যা হয়। ভেক্টরে কনভার্ট করবা কেন? ইমেজটা যখন আনতেছো, ইমেজটাই এখানে হবে। তুমি যদি ভেক্টর ইলাস্ট্রেশন করতে চাও কোনো একটা ছবিকে, জি সেই স্যার। ক্ষেত্রে তোমার ভেক্টরে কনভার্ট করার দরকার হইতে পারে, কিন্তু সেইটা মিনিমাইজ ইয়ে দিয়ে করতে হবে, সেটা কিন্তু আর একটা হিসাব। হ্যাঁ, ওই জিনিসটা হলো, তোমরা যদি সেটা চাও তাহলে আমি ইলাস্ট্রেশন কিভাবে ভেক্টরে আনতে হবে এবং সেটাকে কিভাবে তোমার প্রিপেয়ার করবে, সেটা আমরা একটা ক্লাসে সেটা দেখাইতে পারবো। হ্যাঁ, ওকে ওকে স্যার, ওকে কিন্তু সব ছবি আইনা কিন্তু ভেক্টর করবা না, ওকে বুঝছো? স্যার। মানে তুমি মানে সব সময় কিন্তু ভেক্টর করার দরকার নাই। হ্যাঁ, যখন দরকার হবে, যদি ইলাস্ট্রেশন চাই যে ভেক্টরে কাজটা চাই, তখন আমরা ভেক্টরে কনভার্ট না করে এটাকে ইলাস্ট্রেশন করতে হয়। কিন্তু যদি দেখো যে না আমাকে কনভার্ট করতে হবে, সেই ক্ষেত্রে কনভার্টটা করে তখন কালার মিনিমাইজ, যে একটা কত কালারে করবা কি না, এইগুলা কিন্তু একটা হিসাব নিকাশ আছে কিসের জন্য করতেছো, এবং সেটা করার পরে হাতেও কিছু কাজ থাকে ইলাস্ট্রেশনে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা সেটা কিন্তু একটা ডিফারেন্ট ইস্যু, তো ওইটার জন্য একটা ক্লাসই লাগবে। হ্যাঁ, তো ওকে এটা স্যার। এটার সাথে আমরা এটা মিলাবো না। হ্যাঁ, কারণ এটাই অনেক বড় একটা ক্লাস, যেটা আমি এখন করাচ্ছি এটা অনেক বড় একটা ক্লাস। এই পর্যন্তই একটা ক্লাস হওয়া উচিত ছিল, এখন যে পর্যন্ত করলাম, পরের আরেকটা ক্লাসে বাকিটা করলে হয়তো আরেকটু তোমাদের মনে বেশি থাকতো। কিন্তু এই যে এই পর্যন্ত যে দেখাইলাম, এটাই তো তোমাদের এই যতটুকু শেখার কথা মানে ম্যাক্সিমামটা হয়ে গেছে। মানে এর থেকে বেশি দিলে হয়তো অনেকের মনে থাকবে না। এটা আমি আমি এতদিনের অভিজ্ঞতায় আমি যেটা বুঝছি, মানে তোমাদের হয় কি, যে স্টুডেন্টরা নতুন কিছু দেখলে একটা নির্দিষ্ট সময়ের পরে